সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত। বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহের ডিএনএ পরীক্ষার নির্দেশ। জুলাইয়ের গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারণেই মন্তব্য জামায়াত আমিরের। বাংলাদেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের, মন্তব্য ডক্টর ইউনূসের। ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান। আশুলিয়ায় বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩০। সবচেয়ে দামি গাড়ি কিনেছেন ব্যারিস্টার সুমন, মূল্য কত? শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ছিল বর্তমান উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক। পরে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী আমলে যত অন্যায় অবিচার হয়েছে তার সবকিছু সংরক্ষণ করার জন্য এটাকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠিত করা হবে। দ্রুতই এ বিষয়ে কার্যক্রম শুরু হবে জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গণভবন যে অবস্থায় আছে জনগণ যেভাবে রেখেছেন সে অবস্থায় রাখা হবে। এর মধ্যে ভেতরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে যাতে অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে। এ বিষয়ে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ ডিএনএ পরীক্ষার নির্দেশ। কবর থেকে তুলে বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী রিট আবেদনের শুনানি নিয়ে আদালতে আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহাদিন চৌধুরী। পরে হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী বলেন, বাবা ১/১১ পর দেশেই ছিলেন, পান্থপথের একটি বাসায় থাকতেন। আমি চাই না আমার বাবার মৃত্যু নিয়ে আর কোনো প্রশ্ন উঠুক। তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচার সরকার আমার বাবাকে নির্মম নির্যাতন করেছে। মিথ্যা মামলায় হেনস্থা করা হয়েছে বারবার। তার মৃত্যু নিয়ে পরিকল্পিতভাবে ধোঁয়াশা সৃষ্টি করা হয়, যা অত্যন্ত বেদনার। তিনি বীর মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, তাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। আমরা চাই লাশের ডিএনএ টেস্টের মাধ্যমে ধোঁয়াশা যেন দূর হয়। জুলাইয়ের গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারণেই, মন্তব্য জামায়াতের আমিরের। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার সুস্পষ্ট গণহত্যা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এই গণহত্যায় জড়িত ব্যক্তিদের ক্ষমা করার অধিকার কারণেই। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকালে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে শফিকুর রহমান একথা বলেন। এর আগে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে জামায়াতের আমির দেশে হিংসার ও প্রতিশোধের রাজনীতির অবসান চেয়ে বলেছিলেন, দল হিসাবে আমাদের উপর যা করা হয়েছে আমরা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। মজলিসে শুরার সভায় ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জামায়াতের আমির বিগত আন্দোলনের উল্লেখ করে বলেন, এই গণহত্যা ক্ষমা করার অধিকার কারণেই দল হিসাবে 15.5 বছর আমাদের সঙ্গে যে বৈরিতা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, অফিসগুলো তালা ঝোলানো হয়েছে, আমাদের স্বস্তির সঙ্গে চলতে দেওয়া হয়নি, দফায় দফায় আমাদের নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে, শেষ পর্যন্ত দিশাহারা সরকার শেষ মুহূর্তে আমাদের নিষিদ্ধ ঘোষণা করে তাদের কলিজা ঠান্ডা করেছে। আমরা বলেছি প্রতিশোধ নেব না। শফিকুর রহমান বলেন, প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে। বাংলাদেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের, মন্তব্য ডক্টর ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন,
বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছি আমরা। শেখ হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন বাংলাদেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের। বৃহস্পতিবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ মাস পূর্তি উপলক্ষে দেয়া এক বার্তায় এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আজ আমি সেই সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের আমরা স্মরণ করছি। এই বিপ্লবে শাহাদাত বরণকারী সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তিনি আরো বলেন, আমি অভিবাদন জানাই হাজার হাজার মানুষকেও যারা আহত হয়েছেন, প্রাণঘাতী আঘাতের শিকার হয়ে চিরজীবনের জন্য পঙ্গু হয়েছেন কিংবা চক্ষু হারিয়েছেন। আবু সাইদ, মুগ্ধ এবং সকল জানা অজানা শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা সকল সীমাবদ্ধতা সত্ত্বেও এই দায়িত্ব গ্রহণ করেছি। ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান। লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান স্মৃতি। বৃহস্পতিবার দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার ছোট ছেলে কোকো স্ত্রী সন্তানদের নিয়ে মালয়েশিয়ায় থাকা অবস্থায় প্রায় ১ দশক আগে মারা যান। তারপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি সবশেষ ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান স্মৃতি। আশুলিয়ায় বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩০। সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চল এলাকায় বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে পথচারী সহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, পোশাক কারখানাগুলো ছুটি বন্ধ থাকায় কারখানার সামনে অবস্থান নেন তারা। এ সময় বহিরাগতরা লাঠিসোঁটা হাতে এসে পোশাক শ্রমিকদের উপর হামলা করেন। এতে তাদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সবচেয়ে দামি গাড়ি কিনেছেন ব্যারিস্টার সুমন, মূল্য কত? দ্বাদশ সংসদে হবিগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত সৈয়দ সাইদুল হক সুমনের সবচেয়ে দামি গাড়ি এনেছেন। কাস্টমসের শুল্কায়নের নথি অনুযায়ী গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় $১,১১,০০০ বা $১,২৬,০০,০০০। কাস্টমস শুল্কায়ন মূল্য, যে দাম ধরে শুল্ক আরোপ করা হয়, নির্ধারণ করে $১,২৮,০০,০০০। এ ধরনের গাড়ির শুল্ক হার ৮২৬.৬০%। এ হিসাবে শুল্ক কর আসে ১০ কোটি টাকার বেশি। জাপানের ক্রুজ কন্টিনেন্ট কর্পোরেশন থেকে গাড়িটি আমদানি করা হয়। এটি ২০২৪ সালে তৈরি। সিলিন্ডার ক্যাপাসিটি ৩,৩৪৫। সাবেক সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শুল্কমুক্ত সুবিধা থাকলেও ৬ লাখ টাকা অগ্রিম আয়কর দিয়েছি। দ্বাদশ সংসদের মেয়াদের সময় গত ২০ জুন গাড়িটি খালাস করেছি, তবে এখনো নিবন্ধন করিনি, কারণ আমার পুরনো গাড়িটি বিক্রির পর মালিকানা বদলের প্রক্রিয়া শেষ হয়নি। আমি একটি গাড়ি রাখব। দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ি এনেছেন মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। গত ৩০ জুলাই তিনি গাড়িটি খালাস করেন। তিনি গাড়ি এনেছেন সিঙ্গাপুরের টয়োটা টুশো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে। তার গাড়ির ব্র্যান্ডও টয়োটা এলসি স্টেশন ওয়াগন জিআরএস। গাড়িটির সিলিন্ডার ক্যাপাসিটি ৩,৩৪৬। সাকিব আল হাসানের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় ১,১৪,০০,০০০ জাপানি ইয়েন বা $১,৬০,০০০ টাকা। এই গাড়িরও শুল্ক হার ৮২৬.৬০%। গাড়িটির শুল্কায়ন মূল্য প্রায় $১,৮০,০০,০০০ টাকা। এই হিসাবে গাড়িটির শুল্ক কর আসে $৮,৯২,০০,০০০ টাকা। সংসদ সদস্য হিসাবে শুল্কমুক্ত সুবিধা পেয়েছেন সাকিব আল হাসান। শুধু অগ্রিম কর বাবদ ৫,৩৯,০০০ টাকা পরিশোধ করতে হয়েছে।